বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সম্প্রতি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের মুসলমানদের কার ইমান আকিদা ঠিক আছে, কার নেই, কোথায় কোথায় বেদাত ছেয়ে গেছে সে সকল ফতোয়া দিয়ে বেড়ালেন। ভাবটা এমন যে তিনি আইআরজিসির প্রধান বা তালিবান হামাসের প্রধান। সম্প্রতি তিনি হজ করে এসে স্বরূপে ফিরেছেন। স্বরূপ বলতে তার গোফের প্যাটার্ন দেখুন, দাড়ির প্যাটার্ন দেখেন, এবং অন্যান্য জামাত শিবির রাজাকারদের দাড়ি গোফের প্যাটার্নগুলো মিলান। আমি নিজে কিছু বলছি না। সে যে জামাত শিবির রাজাকারের সমর্থক বা গুপ্ত মিলিটারি প্রধান ছিল এ দাবি আমি করব না, কারণ গুপ্ত যখন প্রকাশ্যে না আসবে ততক্ষণ তো আমরা বলতে পারি না যে তার রাজনৈতিক আদর্শ কী ছিল। যেমন সার্জিস, হাসনাত বা এই সাদেক কায়েম থেকে শুরু করে জামাত শিবিরের এখন যাদেরকে মুখপাত্র দেখছেন, এরা তো একটা সময় সবাই ছাত্রলীগ ছিল, আওয়ামী লীগ ছিল, তাই না? তো গুপ্ত থাকা অবস্থায় তাদেরকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? এই ওয়াকারুজ্জামান কেন সেনাপ্রধান হলেন, কিভাবে হলেন আমরা জানি না। কার সুপারিশে? তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, তার বোন শেখ রেহানা সুপারিশ করেছেন কিনা সেই বিতর্কে যাচ্ছি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে অন্যতম কুশীলব খন্দকার মোস্তাকের কি যেন সম্পর্ক ছিল? রসিকতার ছলে শালা বলে ডাকতেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যে রাষ্ট্র গঠন হয়, মন্ত্রিসভা গঠন হয়, সেখানে এই খন্দকার মোস্তাক মন্ত্রী ছিল না? যাই হোক, পরিবারতন্ত্র আজকে বাংলাদেশটার কি করে দিয়েছে। ওয়াকারুজ্জামান কিভাবে জুলাই সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছিল, হাসনাত সার্জিসদের কিভাবে ক্যান্টনমেন্ট থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, নির্দেশনা দেওয়া হয়েছিল, তা নিশ্চয়ই আমরা জানি। একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখাই, জুলাই ষড়যন্ত্রের মূল হোতা কে বা কোথা থেকে আপনারা বুঝে যাবেন। 4 তারিখ রাতে 2024 সালের 4 আগস্ট রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেছেন। আমাকে ডেকেছিল ওনার বাসায়, এবং আমাকে এর আগের দিন রাত 12:20 উনি টেলিফোন করে বলেন আপনি একটু আমার বাসায় আসবেন। আমি কিন্তু ওই ফোন কলটা পেয়ে একটু অবাক হয়েছিলাম। যখন আমি পরের দিন গেলাম, ওয়াই মি, আমাকে প্রশ্ন করেছিলাম। উনি তখন বললেন যে দেখেন, যে আমার জানা মতে আপনি একটা পলিটিক্যাল পার্টির সাথে আপনার সাক্ষ্য আছে এবং আপনার অনেক পলিটিক্যাল লিডার সাথে আপনার একটা মোটামুটি একটা ভালো সম্পর্ক আছে। যেহেতু আপনার সাথে সবার সম্পর্ক আছে, তাই আমি আপনাকে এই কাজটা, এই দায়িত্বটা দিতে চাই। কি বললেন আপনাকে জেনারেল ওয়াকার? হি ওয়াজ ভেরি ক্লিয়ার একটা জিনিস। আমি যাওয়া মাত্রই উনি যে কথাগুলো বলেছেন যে দেখেন, আমি এই রক্তপাত আর চাই না, আমি ক্ষমতাও চাই না, আমি একটা এটা নিষ্পৃত হোক, এটা কামস টু অ্যান এন্ড, এটি আমার লক্ষ্য, এবং আমি আপনাকে এই দায়িত্বটা দিতে চাই। কি দায়িত্ব দিতে চাই? দায়িত্বটা দিলেন, আপনি যেহেতু আপনার সাক্ষ্য আছে বিভিন্ন পলিটিক্যালের সাথে, আপনি সবাইকে আলোচনা করেন তাদেরকে। আমি তাদের সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি তাদের সাথে মিট করতে চাই, দেখা করতে চাই, এবং তাদের সাথে আলোচনার মাধ্যমে আমি এই আজকের এই ঘটনাটা ইতি টানতে চাই। 5 তারিখ সকালের কথা। সেই দিন যে উনি যখন আমাকে বললেন এই কথাটা, আমি তখনই আজ করতে পেরেছি সামথিং ভেরি র্যাডিক্যাল ইজ গোয়িং টু হ্যাপেন দিস। 1:45 হবে জি, যখন উনি বললেন আমি এইমাত্র খবর পেয়েছি আমাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে। কি বুঝলেন? তো এই ওয়াকারুজ্জামান যে কি করেছে তা এখন যেমন আমরা জানি, ভবিষ্যতে আরও অনেক প্রমাণ আসবে, কনক্রিট প্রমাণ আপনারা পাবেন। এমন সে জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিল কিনা তাও আপনারা জানবেন। এখন শেখ হাসিনা কেন টের পেলেন না, গোয়েন্দা তথ্য কেন এড়িয়ে গেলেন, ভারতের যে ইনপুটগুলো ছিল ভারতের গোয়েন্দা সংস্থাদের কাছ থেকে সেগুলোকে কেন উপেক্ষা করলেন, সেটা শেখ হাসিনা ভালো বুঝতে পারবেন, বলতে পারবেন। কিন্তু শেখ হাসিনার তো আর এই দেশটি নয়, সাফার করছি আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের জনগণ। তো এইবার একটু ভাবি তো, সে যে ইনস্টিটিউট উদ্বোধন করলো, অর্থাৎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট, এটা কি তার বাপদাদার টাকায় করেছে? না। মিলিটারিরা বেতন কোথা থেকে নেয়? আপনার আমার ট্যাক্সের টাকায়, জনগণের
ট্যাক্সের করের বড় একটা অংশ এই মিলিটারিদের পালার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং এই মিলিটারিরা কিন্তু দেশপ্রেমিক নয়। বাংলাদেশ মিলিটারি মধ্যে খুব সামান্য কিছু লোক থাকতে পারে দেশপ্রেমিক, বেশিরভাগই এরা দেশের প্রতি কোনো দায়বদ্ধতা পোষণ করে না। চাকরি করে, বেতন পাবে, পেনশন পাবে, এবং যারা অফিসার রয়েছে এরা বিদেশে পাড়ি দেয়। তো এদের কেন আপনারা পালছেন, অর্থাৎ বাংলাদেশের জনগণ, সরকার, আমি জানি না। বাংলাদেশের সাথে কার যুদ্ধ হবে? পাশের দেশ ভারত যদি বলে ওঠো তাহলে উঠবে, যদি বলে বসো তাহলে বসবে। শেখ হাসিনাকে তো এরা হত্যা করতে চেয়েছিল, এই ওয়াকার বাহিনী। শেখ হাসিনাকে বাঁচালো কিভাবে ভারত? বলেছে স্পষ্টভাবে যে শেখ হাসিনাকে জীবিত চাই, তাকে হত্যা করলে আমরা মিলিটারি স্ট্রাইক করব। প্যান্ট ভিজিয়ে ফেলেছিল ওয়াকার। এবার এই ওয়াকার জনগণের টাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট তৈরি করছে কেন জানেন? কেন ঘন ঘন পাকিস্তানি মিলিটারির বিভিন্ন সদস্যরা বাংলাদেশে আসে? আমরা জানি, সকল উত্তর আমাদের কাছে আছে। কেন সেনাবাহিনীর বিভিন্ন ট্রেনিংয়ে তারা যদি কচু খেতেও যায় একত্রে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেয়? কারণ তাদের মননে মগজে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ। আপনি যারা যে ভিডিও দেখছেন ভারত বিদ্বেষী হতে পারেন, কিন্তু ভাবেন তো, ভারতের সাথে যদি গ্যাঞ্জামে যান, মারামারিতে যান, আমাদের মিলিটারি কয় মিনিট টিকবে? এই মিলিটারির গোয়েন্দা সংস্থাই তো ডিজিএফআই। আপনারা যে আয়না ঘরের গল্প শুনেছেন, এগুলো কারা করে? আমাকে তো ডিজিএফআই গুম করেছিল, আমার পাসপোর্ট ডিজিএফআই কেড়ে নিয়ে নিয়েছিল। শেখ হাসিনার নির্দেশে, যদিও মানে শেখ হাসিনা সরকারের, হাসান মাহমুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল, কিন্তু কাজটি মানে উদ্ধার করে দিয়েছে তো ডিজিএফআই। আমি নিজেই তো সাক্ষী। এই ডিজিএফআই আয়না ঘরে মানুষকে নিয়ে যেত। তাদের কি হয়েছে? ইউনূসের সরকার আসলো, কত কি হলো? তাদের কোনোভাবেই আইনের আওতায় আনা হয়েছে? না, হয়নি। এই কাওয়ার্ড মিলিটারি পারে পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতন চালাতে, বাঙালি স্যাটেলার সন্ত্রাসীদেরকে পাহাড়ে পুনর্বাসন করায়, পাহাড়ি আদিবাসীদের উপরে ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন চালানোর ঘটনায় আরো উৎসাহিত করে। এরা বসে বসে খায় এবং দেশের 12টা বাজায়। বাংলাদেশে মিলিটারি কোনো দরকার নেই। এরা শুধু পেরেছে ওই যে সাধারণ মানুষের উপর নির্যাতন, নিপীড়ন চালাতে, রাষ্ট্রীয় যন্ত্র হয়ে মানুষকে গুম করতে, খুন করতে, এবং সাধারণ মানুষের বাদে যাদের খুন করেছে তাদের মধ্যে অনেক ব্যক্তি আমাদের এই বাংলাদেশের মহান নেতা, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার এক তর্জনীতে এই বাংলাদেশের লাখো কোটি মানুষ একত্রিত হয়েছিল। মুক্তিযুদ্ধের নেতৃত্বে যদি একক কোনো ব্যক্তিকে ক্রেডিট দেওয়া হয় তাহলে সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অবশ্যই এই মহান মুক্তিযুদ্ধের আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় সকল নেতার অবদান রয়েছে, যারা যুদ্ধ করেছেন, সকল পর্যায়ের মানুষের অবদান রয়েছে। কিন্তু বিশ্বের যে কোনো যুদ্ধে, যে কোনো সংগ্রামে নেতৃত্বের প্রয়োজন হয়, এবং সেটি একক নেতৃত্বই হয়। ফুটবল, ক্রিকেটে আপনারা অধিনায়ক দেখেন না? যে কোনো যুদ্ধে প্রধান ব্যক্তি থাকে, যার নির্দেশে, যার রণকৌশলে দেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধু পালিয়ে যাননি, বীরের মতো তিনি এই স্বাধীনতা সংগ্রাম চালিয়ে গেছেন। একদিনে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি। যাই হোক, যদিও আমাদের অনেক ইতিহাস শুনতে হয়, তো সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে এই কাওয়ার্ড মিলিটারিরা। বাদ দেয়নি পেটে থাকা শিশু শেখ রাসেল সহ অন্যান্য শিশুরা, নারীরা। এই কাওয়ার্ড মিলিটারি, এই মিলিটারি হত্যাযজ্ঞে পরোক্ষভাবে ইন্ধন দিয়েছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমানকেও তার প্রাপ্য বুঝে নিতে হয়েছে। এই কাওয়ার্ড মিলিটারিরাই হত্যা করেছে, জিয়াউর রহমানের বন্ধুরাই হত্যা করেছে। মিলিটারির হাতে রক্তে রঞ্জিত হয়েছে বহু সূর্য সন্তান এই বাংলাদেশে। যদি জিজ্ঞেস করেন বাংলাদেশ মিলিটারি হওয়ার পরে তাদের অর্জন কি, কাদের সাথে যুদ্ধ করেছে? শূন্য। কোনোদিন যুদ্ধ করবে? শূন্য। মিয়ানমারের সাথে যুদ্ধ লাগলে? শূন্য। এদের বসায় বসায় খাওয়ান। প্রিয় বন্ধুগণ, এই জামাত শিবির রাজাকারদের
আসলে বীজ যে কোথায় কোথায় আছে সেটি বুঝতে গেলে আপনি বারবারই ব্যর্থ হবেন, কারণ অসৎ লোকরা গুপ্ত থাকে, তারা বিভিন্ন লেবাসে আসে। ওয়াকারুজ্জামান এখন তার লেবাসে এসেছে, আগে ক্লিন শেভ ছিল, কিন্তু 5ই আগস্টে সে কি বলেছিল? আমিরে জামায়াত, প্রথম জামাতের এই চুম্মা আমিরের নাম নিয়েছিল। সেই থেকেই আমাদের বোঝা হয়ে গেছে। শেখ হাসিনা কেন বুঝলেন না আমি জানি না, কিন্তু তার হাতে এই যে দেশের জনগণের অনেক কিছু নির্ভর করেছিল। মহান মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন ধ্বংস হয়েছে। ধ্বংস হয়েছে ধানমন্ডির 32 নাম্বার, ওটি আমারও বাড়ি। ওয়াকাররা চেয়ে চেয়ে দেখেছে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আইপিটিভির যে ইনিশিয়েটিভ রয়েছে সেখানে আপনারা যুক্ত থাকবেন আশা করি। আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে। আজকের মতো এখানেই বিদায় চাইছি।